তবে এই মুহূর্তে আমার সঙ্গে অতনু, আবির এবং অর্ণব রয়েছেন। তার আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী কি বললেন দেখুন। লিস্ট পাবলিশ করতে হবে পঞ্চায়েত অফিসে এবং ব্লক অফিসে অ্যান্ড ইন দি সিটি ইন দি ওয়ার্ড অফিস। লিস্ট পাবলিশ করার পর 3 দিনের মধ্যে নোটিশ যাবে এবং তার থেকে 10 দিনের মধ্যে হিয়ারিং কনক্লুড করতে হবে। 2 নম্বর হচ্ছে ওরা যে বিএলএ কে অ্যাটেন্ড করতে দিচ্ছিল না, কোর্ট বলেছে যে কোনো ইলেক্টেড যার নাম রয়েছে হিয়ারিংয়ে ডাকবে, হি অর সি ক্যান টেক দি অ্যাসিস্ট্যান্স অফ এনিওয়ান। যার ইচ্ছে সে অ্যাসিস্ট্যান্স দিতে পারবে, এক্সক্লুশন তো নেই, ইনক্লুশন। হিয়ারিংয়ে রেকর্ড করতে হবে এবং এই হিয়ারিংটা পঞ্চায়েত ভবনে পঞ্চায়েত অফিসে হবে এবং ব্লক অফিসে হবে এবং ওয়ার্ড অফিসে হবে। নেক্সট এই যে অ্যাডমিট কার্ড মাধ্যমিক পরীক্ষা, যে অ্যাডমিট কার্ড ডেট অফ বার্থ আছে সেটা নেওয়া হবে না। সেটা আমি বলেছি যে পশ্চিমবাংলাতে এটা নেই। পশ্চিমবাংলায় অ্যাডমিট কার্ডের মধ্যেই নাম্বার রয়েছে, কোনো সার্টিফিকেটে ডেট অফ বার্থ থাকে না। অ্যান্ড দি জাজেস হ্যাভ এগ্রিড টু সার্টিফিকেট যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ তোমাকে গ্রহণ করতে হবে, অ্যাডমিট কার্ড গ্রহণ করতে হবে। এছাড়াও বিডিও অফিস নয় অতনু, এই অভিযোগটা অন্যতম ছিল যে শুধুমাত্র বিডিও অফিস কেন, আমাকে বিডিও অফিস যেতে হবে 30 কিলোমিটার 40 কিলোমিটার দূরে। পঞ্চায়েত অফিস, ব্লক অফিস, ওয়ার্ড অফিস এইগুলো এখন ধার্য হলো। অভিযোগ কি ছিল? আমরা যদি গত কয়েকদিনের ছবি দেখি, ওদিকে রায়না থেকে শুরু করে এদিকে মধ্যমগ্রাম পর্যন্ত বিভিন্ন জায়গায় রাস্তায় টায়ার জ্বলেছে, রাস্তা অবরোধ হয়েছে। কারণ কি? কারণ মানুষ বলছেন যে দিনের পর দিন টানা তাদের বিডিও অফিসে গিয়ে বসে থাকতে হচ্ছে, সকাল থেকে সারাটা দিন গিয়ে বসে থাকবেন অতটা দূরে গিয়ে। এই হয়রানির কারণ কি? তারা তো শুধু ভোটাধিকার চেয়েছেন, সেই ভোটাধিকারের জন্য তাদের এইভাবে একটা গোটা দিন গিয়ে বসে থাকতে হবে কেন? হয়রানির প্রথম কারণ সেখানে বলে দিয়েছে সুপ্রিম কোর্ট, বিডিও অফিসে আর যাওয়ার দরকার নেই। 2 নম্বর কারণ, মার বাবার বয়সের ফারাক। না অতনু, তোমার অডিও ঠিক নেই, যার ফলে তোমার কাছে আমি আসতে পারবো না এখনই। অডিও ঠিক হলে তবেই আসবো, আমি আসবো। তবে অর্ণবের কাছে প্রথমে যাব। অর্ণব, আর কি উল্লেখযোগ্য এবং কি চলছিল আগে আদালতে? দেখো, সব থেকে বড় যে বিষয়টা রয়েছে, মূল দুটো বিষয় যেটা বিহারের ক্ষেত্রে ছিল না, এই রাজ্যের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করেছিল ইলেকশন কমিশন। প্রথম দিন থেকে যেটা বারবার তৃণমূল কংগ্রেস তাদের প্রতিনিধির মাধ্যমে ইসিআই এখানকার অফিসে বলে আসছিল যে BLA 2 তাদের সেখানে থাকতে দেওয়া হোক, সেটা আজ সুপ্রিম কোর্ট কনসিডার করলো এবং সেটা অর্ডার করলো যে সমস্ত মানুষ তাদের এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বা ম্যাপ অ্যানম্যাপ এই বিভিন্ন বিষয়ে তাদের নাম বাদ দেওয়ার মতো সম্ভাবনা হিয়ারিংয়ে ডাকছে, তারা তাদের অবজেকশন অর্থাৎ তারা তাদের যে যুক্তি বা যে কাগজ রয়েছে সেটা একটা অথরাইজেশন লেটারের মাধ্যমে BLA 2 কে দেবেন এবং BLA 2 সেটা সংশ্লিষ্ট সেটা ব্লক অফিস হতে পারে, পঞ্চায়েত অফিস হতে পারে বা পুরসভার ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি অফিস হতে পারে, সেখানে তারা পৌঁছে দেবেন। অর্থাৎ BLA 2 কে অ্যালাউ করলো সুপ্রিম কোর্ট। তৃতীয় যে বিষয়টা, অ্যাডমিট কার্ড, আমরা জানি, আমরা ছোটবেলা থেকে স্কুলে পড়েছি, মাধ্যমিক দিয়েছি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে আমরা যে কোনো যাদের একটা সময় পর্যন্ত যাদের দাই মায়ের হাতে জন্ম, বাড়িতেই যাদের জন্ম, তাদের ক্ষেত্রে তো এই সব চল ছিল না এবং সেক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে বয়সটা উল্লেখিত ছিল সেটা ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থটাই তার জন্ম সার্টিফিকেট হিসেবে গ্রাহ্য হতো। এইটার ক্ষেত্রেও বিচারপতি দীপঙ্কর দত্ত স্পষ্টভাবে বলেছেন এটা তো একটা কমন প্র্যাকটিস, তাহলে এটা কেন অ্যালাউ হবে না? কাজে সেটাও সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ আকারে রাখলো, যদিও নির্দেশের মধ্যে এটা জায়গা পাইনি, কিন্তু পর্যবেক্ষণ যেভাবে জোরালোভাবে সুপ্রিম কোর্ট করলো তাতে এই অ্যাডমিট কার্ডও এবার কনসিডারেশনের মধ্যে আসতে চলেছে সম্ভবত, এখন ইসিআর ওপরে সেই সিদ্ধান্তটা। কাজে এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেভাবে কল্যাণদা বলছেন, অমর্ত্য সেনের নাম দেখছি, আমরা দেখছি প্রাক্তন আমাদের রাজ্যের আমলা অশোক চক্রবর্তীর নাম, টুটু বসুর পুরো ফ্যামিলি, এরকম একাধিক ব্যক্তি, MLA নওশাদ সিদ্দিকী একাধিক, তারাও বাদ যাচ্ছে না। এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি আদতে করতে চাইছে কি কমিশন, কাজেই তার তালিকাটা যদি প্রকাশ পায় তাহলে বিষয়টা আরো স্বচ্ছ হবে, স্পষ্ট হবে এবং এক্ষেত্রে ওই তালিকা দেখে সব রাজনৈতিক দলই তারা তাদের বক্তব্য জানাতে পারবে। তাই ওই তালিকাটা প্রকাশের ওপর সব থেকে বেশি জোর দিল এবং এক্ষেত্রে রাজ্য সরকারকে আরো বেশি ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ পরিকাঠামোগত সাহায্য করার জন্য কমিশনকে সাহায্য করবে, এই নির্দেশও জারি করা হলো। আর বিভিন্ন দিকে বিভিন্ন যে অশান্তি ছবি আমরা দেখছি
সেটাকে নিউট্রালাইজ করার জন্য সুপ্রিম কোর্ট আজ বলল এক্ষেত্রে ল অ্যান্ড অর্ডারটাও পশ্চিমবঙ্গ সরকার এটা বিবেচনা করে দেখবে, কারণ তারাও চাইছে, দেশের শীর্ষ আদালতও চাইছে বিষয়টা একটা সুষ্ঠু সমাধানের পথে যাতে এগোয়। তাই প্রথমেই এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বা এলডি বলা হচ্ছে যাদেরকে, সেই নামের তালিকাটা প্রকাশ হলেই এই বিষয়টা আরো সহজভাবে সামনে আসতে পারে। বেশ, আমি অরিন্দম। আবিরের কাছে আসবো, কারণ আবির মমতা বন্দ্যোপাধ্যায় এই বিরাট অভিযোগ করেছিলেন যে 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম, তাদের আসলে তালিকাটা আছে বিজেপির কাছে। বারবার অভিযোগ উড়িয়ে দিয়েছিল যদিও বিজেপি, এবং আজকেও বিজেপি বলছে এটাতে বিজেপির কিছু করার নেই, সুপ্রিম কোর্টের আছে, সুপ্রিম কোর্টের নির্দেশ, এবার পুরোটা কমিশনের ওপরে ঠেলে দিচ্ছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরুতেই, একেবারে জনসভার শুরুতেই তিনি এই নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তৃণমূল কংগ্রেসের কি এখন স্ট্র্যাটেজি? প্রথমত তৃণমূল কংগ্রেস ভালোই বোঝে যে নিচু স্তলায় অর্থাৎ ব্লক স্তরে যাদের যত সংগঠন শক্তিশালী হবে তাদের নির্বাচন জয়টা তত সুবিধা হবে, এবং যে কারণেই প্রথম থেকেই এসআইআর ইস্যুতে তৃণমূল BLA 1 এবং BLA 2 সর্বাধিক গুরুত্ব দিয়েছিল এবং বারবার ধরে বৈঠক করে কখনো অভিষেক, কখনো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় BLA 2 কি ভূমিকা পালন করতে হবে সেটা তারা বুঝিয়ে দিয়েছিলেন। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অভিজ্ঞ রাজনীতিবিদ এই গোটা বিষয়টি সম্পর্কে অবহিত, তারা খুব ভালো করেই জানতেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণ দেখিয়ে আসলে নির্বাচন কমিশন এর মাধ্যমে যে ব্যবহার করার যে অভিযোগ তারা তুলছেন সেটা ভোটের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলতে পারে, এবং যে কারণেই বারবার ধরে যদি শেষ কতকগুলো চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা দেখি, প্রত্যেক কটা চিঠিতেই এই লজিক্যাল ডিসক্রিপেন্সির যে প্রসঙ্গের কথা বারবার ধরে তিনি উল্লেখ করেছিলেন। এর সঙ্গে যেগুলো উল্লেখ করে দিয়েছিলেন তার মধ্যে যে হয়রানির প্রসঙ্গ, বারবার ধরে ডেকে পাঠানোর প্রসঙ্গ, এবং আমরা যে নথি জমা দিচ্ছে, যারা নথি জমা দিচ্ছিলেন সেই নথির তারা পর্যাপ্ত কোনো রিসিট পাচ্ছিলেন না, এমনকি যারা বিবাহিত মহিলা তাদেরকে কেন বারবার ধরে ডাকা হচ্ছে নাম বা ভোটার কার্ডের ঠিকানা বদল করার পরও, এই প্রসঙ্গগুলোর কথা উল্লেখিত হয়েছিল। এবং এর সঙ্গে যেটা তৃণমূল কংগ্রেস বারবার ধরে জুড়ে দিচ্ছিল যে হয়রানির শিকার হতে গিয়ে এমন পরিস্থিতি হবেন যে অনেক মানুষজন যেখানে তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে বাড়ি থেকে অনেকটা দূরে বিডিও অফিসে, সেখানে তারা যাবেনই না, তারা পৌঁছবেনই না, ফলে এই মানুষগুলোকে সরাসরি ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়াটা সহজ হবে এবং রাজনৈতিকভাবেই সুবিধার কথাটা হবে। এবং তুমি যদি দেখো, এমনকি গতকালও সিঙ্গুরের মঞ্চ থেকে সুকান্ত মজুমদার যে বক্তব্য রাখছিলেন সেখানেও এসআইআর এর কারণে প্রাপ্ত ভোটের নিরিখ, নাম বাদ যাওয়ার যে নিরিখ, নাম বাদ দেওয়ার যে সংখ্যা, সেই নিরিখের ভোটের অঙ্কের কথা তিনিও গতকালকে উল্লেখ করেছিলেন। কিন্তু আজকে যে সুপ্রিম কোর্ট এই মুহূর্তে যে নির্দেশ দিল, এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে নামের তালিকা যেমন প্রত্যেক জায়গায় প্রকাশ করতে হবে, বাকিগুলোর ক্ষেত্রেও যে নির্দেশ দিল, তাদের তৃণমূল কংগ্রেস মনে করছে তারা মানুষের কাছে পৌঁছানোর জন্য তারা যে অঙ্ক সাজিয়েছিল বা তারা যে বিষয়কে ধরে প্রচার শুরু করেছিল সেটাকে রাজনৈতিক অঙ্কে তাদের সুবিধা করে দিল। যে কারণেই এখনো পর্যন্ত, কিছুক্ষণ আগে অভিষেকের বক্তব্য আমি দেখছিলাম, সেখানে তিনি উল্লেখ করছিলেন যে এই রাজ্যের ক্ষেত্রে তারা যে নিয়েছিলেন সেটা যদি বাকিগুলোর ক্ষেত্রে হতো তাহলে এই অবস্থা নির্বাচন কমিশন তৈরি করতে পারতো না। তারা মনে করেছিলেন কোথায় অসুবিধা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এবং সে কারণেই কমিশনের কাছে বারবার ধরে যাওয়া, এমনকি এবং দীপঙ্কর দত্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত কি বলেছেন? আপনাদের তো বোর্ডের দেওয়া অ্যাডমিট কার্ড অ্যালাউ করতে হবে, কারণ বাংলায় জন্মের শংসাপত্রের সঙ্গে তালিকা মিলিয়ে দেওয়া হয় বোর্ডের অ্যাডমিট কার্ডে, সেটা কেন আপনারা গ্রহণ করছেন না? তারপরেই প্রধান বিচারপতি বলেন তাহলে জন্মের শংসাপত্র এবং অ্যাডমিট কার্ড অ্যালাউ করতে হবে। আর যেটা বলছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় 13ই জানুয়ারি কি আক্রমণ করেছিলেন দেখুন। এবার লজিক্যাল ডিসক্রিপেন্সি এটা কিন্তু কোনো এসআইআর এ ছিল না, কোনো আইনে নেই, এটা নতুন করে দলদাসদের মাথা থেকে বেরিয়েছে। তারা লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে আরো 1,33,00,000 থেকে 36,00,000 নামের তালিকা করেছেন, যে তালিকা আমাদের কারো কাছে নেই, কোনো পার্টিকে দেয়নি, নিজেরা বিজেপি পার্টি অফিসে ধরে রেখে দিয়েছে। আর আজকেও এই নির্দেশ আসার পরে সুপ্রিম কোর্টের লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা, তথ্য গরমিলের যে তালিকা প্রকাশের নির্দেশ, এবং তার সঙ্গে সঙ্গে কোথায় হিয়ারিং হবে, কিভাবে বিএলএদের প্রতিনিধিত্ব করতে পারবেন, ভোটারদের প্রতিনিধি বিএলএরা হতে পারবেন, সেই সব নির্দেশের পরেও রাজনৈতিক তরজা তুঙ্গে।
নির্বাচন কমিশনকে এখতিয়ার কে দিয়েছে? আর সারা ভারতবর্ষের কোথাও এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হয়রানি হচ্ছে না, একমাত্র পশ্চিমবঙ্গকে বেছে বেছে টার্গেট করে। আর কিসের ভিত্তিতে 1,36,00,000? কোনো মেমো নাম্বার নেই, কোনো সরকারি নথি নেই, সরকারি নোটিফিকেশন নেই, হোয়াটসঅ্যাপে ডাকা হবে আর মানুষের নাম, লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হবে। টার্গেট করে বেছে বেছে মুসলমানদের নাম, বেছে বেছে মহিলাদের নাম, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার, যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে, টার্গেট করে তাদের নাম বাদ দেওয়ার এই পরিকল্পনা। সুপ্রিম কোর্টের ধন্যবাদ যে তারা এই জায়গায় হস্তক্ষেপ করেছেন। এই কাজ পুরোপুরি অসাংবিধানিক, সংবিধান বিরোধী কাজ করছে নির্বাচন কমিশন। এই জিনিস দেখবেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন, দেখবেন সুপ্রিম কোর্ট। আমরা শুধু একটা ত্রুটি মুক্ত বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গা মুসলিম মুক্ত, মৃত ভোটারের নাম মুক্ত একটি ভোটার লিস্ট চাই, যে ভোটার লিস্ট অনুযায়ী বাংলার মানুষ ভবিষ্যতের সরকারকে নির্বাচিত করবেন। কোন কাগজ যাবে, কোন কাগজ যাবে না, পশ্চিমবঙ্গে বসে এ নিয়ে কথা বলা খুবই মুশকিল। কারণ পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে কিনা জাল নথির কারখানা চলে, সুতরাং এই জিনিস বন্ধ হওয়া দরকার।